आशा करी तुम्हारा आगे भिडियोटा देखेছ এবং বুঝতে পেরেছ। আজকের ভিডিওতে আমরা জানব যে উত্তল দর্পণের ক্ষেত্রে এফ সমান r/2 সমীকরণটি প্রতিষ্ঠা। আমরা আগের ভিডিওতে দেখেছি যে অবতল দর্পণের ক্ষেত্রে এফ সমান r/2 সমীকরণটি প্রতিষ্ঠা করেছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করছি এফ সমান r/2 সমীকরণ প্রতিষ্ঠা। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমি লেখাটা লিখে দিই নাই, ওই জন্যেই এই ভিডিওতে আমি পুরা জিনিসটা লিখে দিয়েছি। হ্যাঁ, তো দেখো কি আছে এই জিনিসটাই। এখানে কি করছি দেখো, এখানে ছবিটা আঁকছি, এটা বটে আমাদের উত্তল দর্পণ। যেহেতু আমাদের উত্তল দর্পণ এটা বটে, তাহলে প্রতিফলক তলটা আমাদের বাইরের দিকে নিয়েছি, তাহলে উত্তল দর্পণ আঁকবে। তারপরে এখানে আমাদের কি দেখবে, ফোকাস বিন্দু দেখবে, এখানে থাকবে আমাদের বক্রতা কেন্দ্র। এরপর প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলেছিলাম আমি, মেরু, তাহলে মেরু আঁকেছি। এরপর আমি কি করছি, এখানে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি দর্পণে ফেলা আছে। ঠিক আছে, এইখানে একটা আলোক রশ্মি দর্পণে আমি আপতিত করছি। রশ্মিটার নাম দিচ্ছি পি এ, রশ্মিটার নাম দিচ্ছি আমি পি এ। যেহেতু এটা আমাদের একটা উত্তল দর্পণ, তাহলে আমরা কি দেখব যে আলোক রশ্মিটা কি হবে, আমার মনে হবে যে আলোক রশ্মিটা ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে, কিন্তু আলোক রশ্মিটা আমাদের এফ বিন্দু থেকে, মানে এফ বিন্দুতে পড়বে নাই, আলোক রশ্মিটা আমার মনে হবে যে ওই দিকে অপসৃত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আলোক রশ্মি আসছে, তাহলে তার তীর চিহ্নের মাধ্যমে দেখাবো। তাহলে পি এ একটি আলোক রশ্মি এই প্রতিফলক তলটার এ বিন্দুতে আপতিত হয়েছে, এবং আমি ইয়াকে এই এ আর পথ বরাবর প্রতিফলিত করালি। এরপর আমি কি করছি, এইটা ছিল আমাদের ফোকাস বিন্দু, এইটা আমাদের বক্রতা কেন্দ্র। তাহলে মনে করো এইটা বটে আমাদের ফোকাস বিন্দু, আর এইটা বটে আমাদের বক্রতা কেন্দ্র। তাহলে এরপর আমি কি করব, এ কে আর এই সি কে আমি যোগ করলি। তাহলে এ কে আর সি কে আমি কি করেছি স্যার, যোগ করেছি। হ্যাঁ, এ কে আর সি কে আমি যোগ করেছি। তো মনে করো এটার নাম দিয়ে দিলে আমি এন। তাহলে এই ঘটনাটা আমি অবতল দর্পণের ক্ষেত্রে লিখে দিয়েছিলি নাই, মানে ফালতু তোমার সময় নষ্ট হইতো, আমি মুখে বলে দিয়েছিলি, বাট আমি কি করেছি এই জিনিসটা আজকে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে লেখাটা কি লিখো, পরীক্ষার সময় যদি পড়ে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ সমান r/2 সমীকরণটা, তাহলে কি লিখবে, লিখবে যে এম ও এম ডেস্ট হলো, এম ও এম ডেস্ট হলো, দেখো এম ও এম ডেস্ট একটা কি বলে না, ক্ষুদ্র উন্মেষযুক্ত গলীয়, এখানে গলীয় দর্পণ, বাট এখানে আমাদের উত্তল দর্পণটা। তাহলে কি লিখেছি যে এম ও এম ডেস্ট হলো একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ। ঠিক আছে, তারপরে কি লিখেছি যে সি এফ আর ও, সি এফ ও হলো, সি হচ্ছে কি বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস, আর ও হচ্ছে মেরু। তাহলে ফোকাস, হ্যাঁ এই যে বক্রতা কেন্দ্র, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে মেরু, ও হচ্ছে আমাদের এফ হচ্ছে ফোকাস, আর সি হচ্ছে আমাদের মেরু। ঠিক আছে, তারপর আমি কি করেছি, আমাদের ও আর সি কি বটে, বক্রতা কেন্দ্র বটে। তাহলে আমি লিখেছি যে ও সি আমাদের বক্রতা, বক্রতা সি বক্রতা কেন্দ্র, আর ও সি হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। তাহলে ও সি হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। এতটা বুঝতে পেরেছ? তাহলে এই লেখাটা লেখার পর আমি কি লিখব, যে এখানে পি এ নামক একটা রশ্মি এই প্রতিফলক তলের এই বিন্দুতে আপতিত হয়েছে। দেখো এখানে লেখা আছে যে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি পি এ দর্পণের আমাদের এই বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে এই যে পি এ নামক একটি আলোক রশ্মি আমাদের এই প্রতিফলক তলটার এই বিন্দুতে আসি নিয়ে পড়েছে, এই যে আসি নিয়ে পড়েছে, তাহলে আপতিত হয়েছে। এক্ষেত্রে রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এরপরে তুমি বলো যে তোমার যদি এখানে চোখটা থাকে, সাপোজ এখানে তোমার চোখ আছে, তো তোমার যদি এখানে চোখ থাকে, তো তোমার কি মনে হবে যে আলোক রশ্মিটা এখান থেকে এসে মনে হবে তো। তাহলে আমি ওই জিনিসটা লেখাচ্ছি যে এক্ষেত্রে রশ্মিটি প্রতিফলনের পর আমাদের ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে আমাদের ফোকাস থেকে আসছে বলে মনে হবে, কিন্তু এইখান থেকে কি আসছে না, ওইখান থেকে আসে নাই, আসছে আমাদের কি ওই এই বিন্দুটাই আসছে, আর এই বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলছি দেখো, এবং
এ আর পথে যায়। আচ্ছা, ইয়ার কোন পথে গেছে সেটা আমি বলে দিয়েছি, যে এটা আমাদের এ বিন্দু আর এই পথ বরাবরও প্রতিফলিত হয়েছে। তাহলে এই যে এ আর পথে ও যাইছে, ভালো কথা। এরপরে কি বলছি দেখো, যে এই এ আর সিকে যোগ করেছি আমরা, এটাকে আর সিটাকে যোগ করেছি, এখানে লিখে দিয়েছি দেখো, যে এ ও সি যোগ করা হলো। তাহলে এ এবং সিকে আমি যোগ করেছি, ভালো কথা। এরপরে কি বলছি, যে এই এসি রেখা এই বিন্দু দর্পণের উপর কী হবে, না লম্ব হবে। আমি আগের ভিডিওতে এই ঘটনাগুলো বলে দিয়েছিলি, যে এই এসি রেখাটা কি হবে, না দর্পণের এই এ বিন্দুদের উপর লম্ব হবে। কেন না, কারণ এসি একটা কি বটে, এর উপর বক্রতা ব্যাসার্ধ, এই যে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই লেখাটা তোমাকে লিখতে হবে। আমাদের অবতল দর্পণের ক্ষেত্রেও সেম একদম লেখা হবে, এই লেখাটা একদম সেম হবে আমাদের অবতল দর্পণের লেখাটার ক্ষেত্রে, বুঝতে পারলে? তাইলে এইটা গেল আমাদের লেখাটা। তাহলে এই লেখাটা লিখবে, বুঝতে পারলে? তারপরে প্রমাণটা শুরু করবে। হ্যাঁ, দেখো কি লেখাটা হবে। দেখো, তাহলে আমি কি করে এটা প্রমাণটা করছি। এখানে এখানে আমাদের আপতন কোণ কোনটা বলবো, এই পি এ এন। তাহলে এই কোণে আলোক রশ্মি আমাদের দর্পণটা এসে পড়েছে, আর এই কোণে আলোক রশ্মি আমাদের প্রতিফলিত হয়েছে। তাহলে আমাদের প্রতিফলনের সূত্র অনুযায়ী কী বলতে পারি, যে কোণ পি এ এন আর কোণ আর এ এন সমান হবে, হবে না? কেন না, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে এটা লিখব, যে এখানে কোণ পি এ এন সমান কোণ আর এ এন। কেন লিখতে পারলি, যেহেতু লিখে দেব আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এটা লিখতে পারি। আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, এই যে এখানে আমাদের পি এ আপতিত আলোক রশ্মিটা, আর এই যে আমাদের ওসি রেখাটা, এই পি এ রেখা আর ওসি রেখা, দেখো এই পি এ রেখাটাকে যদি আমি এরকমভাবে বাড়াই, তাহলে আমাদের সমান্তরালভাবে হবে। দেখো তোমরা কেউ লিখবে না কিন্তু, এটা জাস্ট আমি বুঝান দিয়েছি। দেখো এই আর এইটা কি বেটা, পরস্পর সমান্তরাল বেটা। আর এই দুটো রেখাকে কে ভেদ করছে বলো না, দেখো এই এনসি বলে একটা রেখা আছে, এই রেখাটা দুটোকে ভেদ করছে। যাই হোক, দেখো তাহলে এখানে আমি কি বলছি, যে পি এ সমান্তরাল ও সি, আর এখানে আমাদের ভেদককে ভেদক হচ্ছে আমাদের এন আর সি। দেখো এই রেখাটা আমাদের দুটা সমান্তরাল রেখাটাকে ভেদ করেছে, এই রেখাটায়। তাহলে এখানে ভেদক হচ্ছে আমাদের এন সি, ভেদক হয়েছে আমাদের এন সি, ভালো কথা। এরপরে তোমরা একটা প্রপার্টি জানো, যে যদি আমাদের এই সমান্তরাল দুটো সরলরেখাকে একটা রেখায় ছেদ করে, তাহলে আমরা জানি যে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হয়। তো দেখো এখানে ভালো, যে আমাদের যেহেতু আমাদের এইটা পরস্পর সমান্তরাল আর এইটা ভেদক, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হওয়া দরকার, এই দুটো কোণের মান একই হওয়া দরকার। তাহলে আমি কি লিখতে পারি, এটা আমি কি লিখতে পারি বলো, অতএব কোণ কি বলবো, যে পি এ এন আর কোণ এফ বা এ সি এফ, কোণ পি এ এন সমান কোণ কি বলবো, এ সি এফ। এটা কি কোণ, এটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ, অনুরূপ কোণ বটে। তাহলে কি জন্য হলো না, অনুরূপ কোণের জন্য আমি এটা লিখতে পারলি, যে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান। আবার যেখানে আমাদের কাঁচি কাটাই, যেখানে কাঁচি হয়, সেখানে এই পরস্পর এই কোণের মানগুলো কি হয়, সমান হয় না। কি কোণ এটা, বিপরীত কোণ। দেখো এই দেখাও, এই যে আমাদের এই দিকে দেখাও এন সি, আর আমাদের এই যে এইটা, দেখো এই দুই জায়গায় কাঁচি কাটাচ্ছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান বলবো। আবার কি বলতে পারি বলো, যে কোণ এন এ বা আর এন লিখছে, যে কোণ আর
এ এন সমান কোণ এফ এ সি। এটা কি কোণ? না বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, লিখতে পারি এটা? লিখতে পারি তো? হ্যাঁ স্যার, এটা আমরা লিখতে পারি। এরপর তুমি একটা জিনিস দেখো, এইখানে একটা আমাদের ত্রিভুজ হয়েছে, দেখো না এইটা, এই বিন্দুটার নাম কি? এ বিন্দু, এটার নাম হচ্ছে এফ, এটা হচ্ছে সি। দেখো এইখানে একটা আমাদের ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজটা হয়েছে না? তাহলে এরপর তুমি একটা জিনিস দেখো, যেহেতু আমাদের আগে কি ছিল, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আর এই কোণটার সঙ্গে, আচ্ছা এই কোণটা কি, এই কোণটা আর এই কোণটা একই হলো। তাহলে এই কোণটা যদি একই হয়, তাহলে এই কোণটা একই হলো। এবার কথাটা শোনো, এবার আমি বলছি এই কোণটা আর এই কোণটা একই, তাহলে আলটিমেটলি এই দুটা কোণ আমাদের একই হলো, মানে এ আর সি কোণটা। তাহলে এরপর আমি কি বলছি, যে ত্রিভুজ এ সি এফ এর এ সি এফ এর কি বলবো বলো, যে কোণ এফ এ সি সমান কোণ এ সি এফ আমাদের সমান হবে। আর এবার আমি কি বলতে পারি, যেহেতু আমাদের ত্রিভুজের এই বিপরীত কোণগুলো যদি আমাদের সমান হয়, তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে তাই কি বলবো, দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে যেটাই আমাদের এফ এ সেটাই আমাদের এফ সি, যেটাই আমাদের এফ এ সেটাই আমাদের এফ সি, বলতে পারি এটা। আচ্ছা, এরপর মনে করো আমি কি বলে দিয়েছিলি, যে এই উত্তল দর্পণটার উন্মেষটা কি বটে? ক্ষুদ্র বটে। তাহলে যদি আমাদের ক্ষুদ্র হয়, এবার শর্তটা চাপাই দেব। দেখো তাহলে এবার কি বলতে পারি, যে দর্পণের উন্মেষ বা দর্পণটির উন্মেষ, হ্যাঁ দর্পণের উন্মেষ ক্ষুদ্রতায়, এটা এক নম্বর দেবে। দর্পণটার উন্মেষ কি বটে? ছোট বটে। উন্মেষ মানে কি বলে দিয়েছিলি, যে মানে একটা প্রতিফলক তলের যে প্রান্তবিন্দু দুটা, তাহলে সেই প্রান্তবিন্দু দুটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে একটা সরলরেখা পাবো। আর ওই সরলরেখাটাকে কি বলে দিয়েছিলি আমি? উন্মেষ বলে দিয়েছিলি। তাহলে এই প্রান্তরেখাটা এত বড় লই, একদম জাস্ট এই ছোট বটে। তাহলে যদি ছোট হয়, তাহলে আলোক রশ্মিটা আমাদের এ বিন্দুতে না পড়ে কোন বিন্দুটাই পড়বে? ও বিন্দুটাই পড়বে। তাহলে ও বিন্দুটা যদি পড়ে, তাহলে যেটাই আমাদের এই যে এফ এর দৈর্ঘ্য ছিল, সেটা কি হয়ে যাবে? এফ ওর দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি, যে দর্পণের উন্মেষ ক্ষুদ্রতায়, তাহলে যেটাই আমাদের এফ এ সেটাই আমাদের এফ ও, যেটাই আমাদের এফ এ সেটাই আমাদের এফ ও। আর আগে আমরা প্রমাণ করেছি যে যেটা এফ এ সেটাই এফ সি, এটা আমাদের 2 নম্বর। তাহলে অতএব আমি 1 ও 2 নম্বর তুলনা করলে কি পাবো বলো না? তাহলে তুলনা করে পাই গুটি গুটি পাই এগিয়ে যায় না, কি বলে ভাষণটা? তাহলে দেখো এফ এ সমান এফ সি আর এফ এ সমান এফ ও। তাহলে আলটিমেটলি আমি কি বলবো, যে যেটাই আমাদের এফ সি সেটাই আমাদের এফ ও, যেটাই আমাদের এফ সি সেটাই আমাদের এফ ও। আচ্ছা, যদি আমি এটা অল্টারনেটিভভাবে করি, কোনো অসুবিধা হবে না, যে যেটাই এফ ও সেটাই আমাদের এফ সি, যেটাই আমাদের এফ ও সেটাই আমাদের এফ সি, তাহলে এফ সি হয়ে গেল, বুঝতে পারলে? এরপর তুমি একটা জিনিস দেখো, তাহলে এই এফ সিটাকে আমি কি বলতে পারি, যে হাফ অফ ও সি, মানে এইটার অর্ধেক হচ্ছে এইটা। তাহলে আমি কি লিখছি এখানে, এখানে বা দেবে, তাহলে এফও কি ন হাফ অফ, দেখো এটা ছিল এফ সি, তাহলে এই এফ সিটা কোথা থেকে পেলে? হাফ অফ ও সি থেকে। তাহলে হাফ অফ ও সি, আর ও সি মানে কি বলে দিয়েছিলি? ও মুছাই গেছে, সরি। তাহলে ও সি মানে কি বলে দিয়েছিলি? বক্রতা ব্যাসার্ধ। আর ও এফ বা এফ ও মানে কি বলে দিয়েছিলি? দেখো এইখান থেকে এটা দূরত্বকে কি বলে দিয়েছিলি আমি? এটা হচ্ছিল ফোকাস, আর মেরু থেকে ফোকাসের দূরত্ব বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি? স্মল এফ। আর ওসি কি ছিল? বক্রতা ব্যাসার্ধ, যেটা কী দ্বারা প্রকাশ করি? স্মল আর দ্বারা, বাই 2। তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল এফ সমান আর বাই 2। এখানে লিখে দেবে, যেহেতু আমাদের এফ ও বা ও এফ একই ব্যাপার, বা ও এফে দেবে, কী দেবে, কোনো অসুবিধা নেই, আগে পরে দিতে পারো। ও এফ সমান কী বলতে পারি বলো? ও এফ সমান আছে আমাদের এফ, আর এফ মানে আছে আমাদের ফোকাস দূরত্ব,
ফোকাস দূরত্ব, আর আমাদের ওসি হচ্ছে আমাদের কি, ওসি মানে আছে আমাদের স্মল আর, আর স্মল আরটা কি বলে আমাদের বক্রতা, বক্রতা ব্যাসার্ধ, এটাকে কি বলবো বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সমীকরণটা প্রতিষ্ঠা। তাহলে বুঝতে পারলে কিছুই নাই। দেখো প্রথমে আমরা কি করছি এখানে ভালো করে বুঝো একটু, জাস্ট 2 মিনিট। তাহলে লেখাটা আমরা লিখবো, এখানে কি বলছি যে পি এ নামক একটা আলোকরশ্মি দর্পণের এই বিন্দুতে আপতিত হয়েছে, আর প্রতিফলনের পর এ আর পথ বরাবরও গেলছে। তাহলে এরপর দেখো যে এখানে কি হচ্ছে যে আমরা আপতন কোণ সমান প্রতিফলন কোণ বলতে পারি, দেখো লিখেছি। আর যেহেতু আমাদের এই দুটা কোণ সমান আছে, তাহলে এইটা আর এই দুটা বাহু কি হচ্ছে আমাদের পরস্পর সমান্তরাল আছে, আর আমাদের এনসি আমাদের ভেদক আছে, এনসি ভেদক আছে। তাহলে যেহেতু আমাদের ভেদক আছে, তাহলে এই কোণটা সমান এই কোণটা বলছি, আর একবার এই কোণটা সমান এই কোণটা বলছি। তাহলে আলটিমেটলি এই দুটা কোণের মান সমান আছে। দেখো কোনখানে লিখেছি এই দুটা কোণের মান সমান আছে, তাহলে দুটো বিপরীত বাহুগুলো সমান আছে, দেখো সমান করেছি। তারপরে কি বললি যে দর্পণের উন্মেষ ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্র মানে কি হবে, তাহলে আলোকরশ্মিটা আমাদের এই বিন্দুতে পড়বে না, আলোকরশ্মিটা পড়বে আমাদের ও বিন্দুতেই। তাহলে যেটাই আমাদের এফ ও সেটাই আমাদের এফ এ, সেটাই আমাদের এফ ও। তাহলে এই দুটা বাহুর মান সমান হয়ে গেল। তাহলে দুটো তুলনা করলি পাই গেলি এফ সমান r/2 সমীকরণটা প্রতিষ্ঠা। বুঝতে পারলে? তাহলে এই দুটো আছে আমাদের উত্তলের ক্ষেত্রে, আর আগেরটা দেখেছিলি আমরা অবতলের ক্ষেত্রে। যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তারা কিন্তু এই দুটো সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করছি সেটা কিন্তু মাস্টলি মনে রাখবে। ঠিক আছে, এরপর এই যে আচ্ছা বুঝতে পারলে না, যদি না বুঝতে পারো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার এখানে বুঝতে পারলি নাই, সেটা আবার বলে দিন, তাহলে বলে দেবো। হ্যাঁ, তাহলে এই গেল আমাদের সমীকরণটা প্রতিষ্ঠা। এরপর আমরা দেখব যে তাহলে আমরা শিখলি যে উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে এফ সমান r/2 সমীকরণ প্রতিষ্ঠা। এরপর আমরা জানব যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব গঠন করে, আমাদের আসল উদ্দেশ্য স্যার এত দূরেই ছিল যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব গঠন করে সেগুলা কেমন কেমন, বুঝতে পারলে? তো আমাদের এই প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কিছুগুলা জিনিস জানতে হবে, আমাদের জানতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এরপর আমরা জানব যে অবতল এবং উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। তাহলে প্রতিবিম্ব গঠন মানে গঠন করার আগে তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে, সেগুলা কী কী জিনিস সেগুলা জানতে হবে তার আগে। হ্যাঁ, তাহলে প্রতিবিম্ব গঠন হওয়ার শর্ত মানে কি, 3টা নিয়ম আছে, 3টা নিয়ম আছে। তাহলে সেই নিয়মগুলো তোমাকে কিন্তু জানতে হবে, 3টা নিয়ম আছে। আর 3টা নিয়ম জানলে মানে উত্তল এবং অবতল দর্পণে যত প্রতিবিম্ব গঠন হয় সব বুঝতে পারবে। তো দেখো প্রথম নিয়মটা দেখো। আচ্ছা প্রতিবিম্ব গঠন হওয়ার আচ্ছা নিয়মটা আগে লেখা, দেখো নিয়মগুলো কী বলেছে, যে যদি এইটা মনে করো একটা আমাদের দর্পণ আছে, উত্তল হোক অবতল হোক সবার ক্ষেত্রে সেম। তো মনে করো যে এইটা একটা আমাদের অবতল দর্পণ বটে বা দর্পণ বটে, গলীয় দর্পণ, এটা আমাদের অবতল বটে। এইটা কিন্তু স্যার জানবে, ভালো করে বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি, এটা বহুত ইম্পর্টেন্ট বটে। এমনি কি এই নিয়মগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে, গ্রুপ ডি বলো, মাধ্যমিক বলো এবং টেকনিশিয়ানের যত পরীক্ষা হয়েছে, তোমাদের যদি বিশ্বাস না আছে তাহলে আজকেই কোয়েশ্চেনগুলো দেখান দেবো। দেখো প্রথম নিয়মটা কি বলেছে, যে যদি আমাদের এটা বটে প্রধান অক্ষ বটে, তো তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যদি আমাদের কোনো আলোক রশ্মি আসে আর আসি নিয়ে দর্পণটা যদি পড়ে, তাহলে দেখো আসি নিয়ে পড়লো দর্পণটাই, তাহলে আপতিত হয়েছে। এবার প্রতিফলনের পর সেই আলোক রশ্মিটা মানে সেই আপতিত আলোক রশ্মিটা সবসময় আমাদের ফোকাস দিয়ে যাবে, এইটা হলো 1 নম্বর নিয়ম। তাহলে আমি কি বললি, যে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি দর্পণে আসিছে মানে আপতিত হয়েছে, প্রতিফলনের পর সবসময় কোনটা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে প্রথম নিয়ম কি, যে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে তাহলে ও কোনটা দিয়ে যাবে, নো ফোকাস দিয়ে যাবে। এটা গ্রুপ ডি কোয়েশ্চেন পড়েছে 2022 না 19 গেলাই, যে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে তাহলে প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যাবে, তাহলে বলবো ফোকাস বিন্দু দিয়ে যাবে। এইটা হলো আমাদের 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি বলতে পারি, ইয়ার উল্টাটা। যদি মনে করো এইটা একটা আমাদের দর্পণ হয়, ঠিক আছে, তাহলে এই দর্পণটাই
এটা একটা প্রধান অক্ষ। তাহলে ইয়ার উল্টা কেসটা, এইটি নিয়ে আসছিল প্রধান অক্ষের সমান্তরালে। এরপরে কোনো তো আলোক রশ্মি আমাদের প্রধান মানে ফোকাস বিন্দু দিয়েও আসতে পারে। সাপোজ আমাদের এইটা একটা সেই প্রধান ফোকাস বিন্দুটা, এই বিন্দুটা আমাদের ফোকাস বিন্দু। তাহলে যদি ফোকাস বিন্দুগামী যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে ও প্রধান অক্ষে সমান্তরালভাবে নির্গত হবে। বুঝতে পারলে? তাহলে 2 নম্বর নিয়ম কি, যে প্রধান অক্ষে সমান্তরালে আগত আলোক রশ্মি প্রধান অক্ষে সমান্তরালে নির্গত হবে। আর এটা কি বলছি, যে প্রধান অক্ষে সমান্তরালে আগত আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে। মানে 1 আর 2 নম্বর উল্টাটা, মানে 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে উল্টা কেস। বুঝতে পারলে? আচ্ছা, 3 নম্বর কি বলে দিয়েছে? 3 নম্বরের নিয়মটা হচ্ছে এইটা মনে করে একটা আমাদের দর্পণ বটে। তাহলে দেখো এইখানে ছিল আমাদের ফোকাস, আর এইটা আমাদের বক্রতা কেন্দ্র বটে। তো তাহলে বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি কি বলবো, যে বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি, সাপোজ আর এইটা আমাদের বক্রতা কেন্দ্র বটে। হ্যাঁ, তাহলে মনে করো বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি, এটা বটে বক্রতা, দেখো মানে বক্রতাকে টাচ করবে আর দর্পণ আসিনে পড়বে, এটা মানে হচ্ছে বক্রতা কেন্দ্র আলোক রশ্মি। তাহলে যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে, এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। তাহলে আমি কি বলবো, যে বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি যে পথে যায় সেই পথেই ফিরে আসে। এইটা হচ্ছে আমাদের দর্পণ মানে প্রতিবিম্ব গঠন হওয়ার 3টা শর্ত। বুঝতে পারলে? তাহলে প্রথমে কি বলছি, যে প্রধান অক্ষে সমান্তরালে আগত আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে। 2 নম্বরে কি বলছি, যে ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে সেটা আমাদের প্রধান অক্ষে সমান্তরালভাবে যাবে। আর 3 নম্বরে কি বলছি, যে বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি যে পথে যায় সেই পথেই ফিরে আসে। বুঝতে পারলে? তাহলে এইগুলো আমাদের দর্পণ মানে দর্পণে প্রতিবিম্ব গঠন হওয়ার 3টা নিয়ম। এই নিয়মগুলো আমরা ফলো করব, তাইলেই আমরা পাই যাব যে কোনো একটা দর্পণের কোনখানে বস্তু রাখলে কোনখানে প্রতিবিম্ব গঠন হয়। তাহলে এইটাতে গেল নিয়মটা। এরপর সাপোজ দেখো, এরপর আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি বলে দিচ্ছি। মনে করো এটা আমি ধরে নিতে বলছি, হ্যাঁ, মানে এটা না হলে বুঝতে পারবে না। মনে করো এইটা একটা আমাদের দর্পণ বটে। তো এই দর্পণটার মনে করো এরকমভাবে আমি একটা বস্তু রেখেছি, কোনখানে রেখেছি সেটা ম্যাটার করে না, এখন আমি সেটা কোনো বলছি না। তাহলে মনে করো সাপোজ এইটা একটা আমাদের বস্তু বটে, এটা একটা বস্তু বটে। তাহলে তুমি বলবে যে স্যার এই বস্তুটার প্রতিবিম্ব আমাদের দর্পণটার এই পারে এরকমভাবে হতে পারে, বা বস্তুটা আমাদের উল্টা হতে পারে। বুঝতে পারলে? আচ্ছা, তার আগে দেখো যে বস্তুটার প্রতিবিম্ব গঠন হয়েছে না, বস্তুটার প্রতিবিম্ব গঠন হয়েছে, তবে না আমি এরকমভাবে লিখতে পারলি। তাহলে যদি আমাদের বস্তুর প্রতিবিম্ব গঠন হয় তখন সেই বস্তুটার প্রকৃত হচ্ছে আমাদের সদ, কি বলবো, সদ। আর যদি আমার মনে হচ্ছে যে বস্তুটার প্রতিবিম্ব গঠন হয়েছে, আদৌ মানে হয় নাই, তোমার মনে হবে, কখন মনে হবে, যখন আলোক রশ্মি দুটো আমাদের মনে হবে যে মিলিত হয়েছে, এখানে দুটো আলোক রশ্মি মিলিত হওয়ার ফলে এখানে প্রতিবিম্ব গঠন হয়েছে। বুঝতে পারলে? তাহলে এই প্রতিবিম্বটা যদি আমাদের গঠন হয় তখন ইয়ার বৈশিষ্ট্য বলবো সদ। আর যদি আমাদের ইয়ার বৈশিষ্ট্য মানে প্রতিবিম্বটা মানে গঠন হয় নাই, মনে হচ্ছে যে গঠিত হয়েছে বলে, তখন সেটাকে কি বলবো আমি, অসদ। কি বলবো? তাহলে যদি আমাদের প্রতিবিম্ব গঠন হয় তখন সেটাকে বলবো সদ, আর যদি আমার মনে হয় যে প্রতিবিম্ব গঠন হয়েছে বলে তখন সেটাকে কি বলবো আমি, অসদ। বুঝতে পারলে? তাহলে সদ অসদ বুঝতে পারলে। আচ্ছা, এরপরে তুমি একটা জিনিস দেখো, আচ্ছা এই উল্টাটা এইদিকেও হতে পারে, উল্টাটা আমাদের এইদিকে হতে পারে। এরপরে দেখো বস্তুটা যেমনভাবে বস্তুটা তুমি রেখেছিলে, দেখো বস্তুটা তুমি এরকমভাবে রেখেছিলে না, মাথাটা চেয়ার এইদিকে, ঠ্যাংটা নিচ দিকে, তাহলে বস্তুটার মাথাটা উপর দিকে হয়েছে, ঠ্যাংটা নিচ দিকে হয়েছে। তাহলে যদি যেভাবে রাখিছ সেদিকে মানে সেরকমভাবে যদি প্রতিবিম্ব গঠন হয় তখন সেই বস্তুটার প্রতিবিম্ব কি বলবো না, সমশীর্ষ। সমশীর্ষ। কিছু কিছু ছেলে এইগুলা জানেই নেই যে এই জিনিসটা কি, ওই জন্য এটা বলে দিয়েছি। তাহলে সমশীর্ষ মানে কি, যে যদি বস্তুটা যেরকমভাবে রাখিছি প্রতিবিম্বটা যদি আমাদের সেরকমই গঠিত হয়, দেখো এই উপরেরটা এরকমভাবে গঠিত হয়েছে, তখন ইয়ার বৈশিষ্ট্য কি বলবো, সমশীর্ষ। বাট যদি আমাদের উল্টা গঠিত হয়, দেখো এইটা উল্টা হয়েছে, দেখো বস্তুটা আমি এরকম রেখেছি আর প্রতিবিম্বটা এরকম হয়েছে, তখন সেটাকে কি বলবো না, এটা সমশীর্ষ, তখন এটা বলবো অবশীর্ষ। অবশীর্ষ। এটা কিন্তু মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নাই, এখানে বলে দিচ্ছি। এইগুলা কিন্তু গ্রুপ ডি খুব কোয়েশ্চেন আসে, কারো যদি গ্রুপ ডি প্রিপারেশন করার আছে তাহলে এই জিনিসগুলো ভালো করে জানবে।
তাহলে এইটা কি বলছি সমশীর্ষ, যদি আমাদের একই মানে যেদিকে বস্তু রেখেছি সেরকমই গঠিত হয় তখন সেটা হলো সমশীর্ষ, বাট যদি উল্টা হয় তখন সেটাকে বলবো আমি অবশীর্ষ। তাহলে সদ হইলো অসদ হইলো, সমশীর্ষ হইলো অবশীর্ষ হইলো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, মনে করো যে বস্তুটা আমাদের এত বড় আর বস্তুটার প্রতিবিম্ব যদি আমাদের অত বড়ই গঠিত হয় তখন সেটাকে কি বলবো, বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠন হয়েছে। কি বলবো না, বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠন হয়েছে। যদি আমাদের মনে করো বস্তুটা এত বড় আর আমাদের বস্তুটার প্রতিবিম্ব সাপোজ আমাদের গঠিত হলো এতটুকু, কোনখানে লিখে দিয়েছি, সাপোজ মনে করো আমাদের প্রতিবিম্বটা গঠন হলো এই ফুচকু, তাহলে কি বলবো এই ফুচকুটাকে যে বস্তুর তুলনায় আকারে ছোট, বুঝতে পারলে? তাহলে যদি সমান হয় তাহলে বলবো বস্তুর আকারে সমান, যদি ছোট হয় তখন বলবো বস্তুর আকারের ছোট। বাট আরেকটা হতে পারে সেটা হবে আমাদের বড়, তাহলে বলবো বস্তুর তুলনায় আকারে বড়, বুঝতে পারলে? বাট যদি দমে বড় হয় তখন বলবো অসীমভাবে বিবর্ধিত। কি বলবো? অসীমভাবে বিবর্ধিত, বুঝতে পারলে? তাহলে এই জিনিসগুলো আমাকে কিন্তু জানতে হবে স্যার, বুঝতে পারলে? তাহলে আমি কি বলছি, প্রতিবিম্ব গঠন হওয়ার প্রথম নিয়ম কি? তাহলে প্রথম নিয়ম হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মি ফোকাস দিয়ে যাবে। 2 নম্বরে কি বলছি, যে ফোকাস দিয়ে যদি আলোকরশ্মি আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। আর 3 নম্বরে কি বলছি, যে বক্রতা কেন্দ্রগামী আলোকরশ্মি যে পথে যায় সেই পথেই ফিরে আসে। তাহলে এই 3টা আছে আমাদের প্রতিবিম্ব গঠন হওয়ার 3টা নিয়ম। আর আমাদের বৈশিষ্ট্যগুলো কি কি বলছি দেখো, এইগুলো আমাকে জানতে হবে, বৈশিষ্ট্য পড়বে যে বস্তুটাকে এরকম রাখলে তো প্রতিবিম্বটা কেমন বৈশিষ্ট্য হবে, তখন এই জিনিসটা লিখতে হবে, সদ অসদ সমশীর্ষ অবশীর্ষ, বস্তু তুলনায় আকারে ছোট না বড়, বুঝতে পারলে? তাহলে আমি কি বলছি বলো, তাহলে সদ মানে কি, বস্তুটার প্রতিবিম্ব গঠন হবে তখন সেটা বস্তুটার বৈশিষ্ট্য বলবো সদ, আর যদি মনে হয় তখন বলবো সেটা অসদ। বস্তু যেদিকে রাখি যেমনভাবে যদি ওইরকমভাবে গঠিত হয় তখন সেটা বলবো সমশীর্ষ, বাট যদি উল্টা গঠিত হয় তখন সেটাকে বলবো অবশীর্ষ। বস্তুর আকারে সমান হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। যদি সমান হয় তাহলে বলবো বস্তুর আকারে সমান, যদি ছোট হয় তখন বলবো বস্তুর আকারে ছোট, উহার তুলনায় ছোট, আর যদি দমে বড় হয় তখন বলবো অসীমভাবে বিবর্ধিত। তাহলে এই 3টা নিয়ম আর এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এরপর আমরা জানব যে উত্তল এবং অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। যদি আমার কথার কোনো সময় মিস্টেক হয় তাহলে তার জন্য আমি এখনই সরি বলে রাখছি সবাইকে, কিছু মনে করো না। হ্যাঁ, দেখো তাহলে তোমরা এবারে বড় বড় করে পয়েন্ট দেবে। এএনএম জিএনএম গ্রুপ ডি উইথ মাধ্যমিক ইম্পর্ট্যান্ট, এতটা বলে দিয়েছি। দেখো উত্তল দর্পণ আমাদের 6টা প্রতিবিম্ব গঠন করে, উত্তল বলছি, অবতল দর্পণ আমাদের 6টা প্রতিবিম্ব গঠন করে। আমি তোমাদেরকে ছকের মাধ্যমে বলে দিতে পারবো, তখন কোনো ইন্টারেস্ট লাগবে না। বাট আমি যদি বলে মানে ছবি এঁকে বুঝান দিই যে কোনখানে বস্তু রাখছি, সেই বস্তুর আর কোথায় প্রতিবিম্ব গঠন আছে সেটা যদি তোমাদের বলে দিই ছবি এঁকে, তাহলে তোমাদের আরও ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। তো আমি এরকমভাবে পড়াই। তো দেখো আমি কি বলছি, যে অবতল দর্পণ আমাদের 6টা প্রতিবিম্ব গঠন করে। কটা স্যার? 6টা। আর উত্তল দর্পণ মাত্র 1টা প্রতিবিম্ব গঠন করে। উত্তল দর্পণ কটা প্রতিবিম্ব গঠন করে? মাত্র 1টা। তাহলে সেটাও দেখব। আগে দেখি যে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। ঠিক আছে, সবাই রেডি নাও? ধৈর্য ধরে বসে পড়ো কাঁটা কম্পাস নিয়ে, ঠিক আছে? পয়েন্ট কি দেবে, যে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব, অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। এবার শোনো, আমি যদি আজকের ভিডিওটা এটা করে দিই না তো তোমার ভিডিও লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো তার আগে এই প্রতিবিম্ব গঠনটা আমরা পরের দিন করব, ঠিক আছে? এটা নেক্সট ডে করব, কারণ বলে দিচ্ছি। এই যে আমরা একটা সমীকরণ লিখলি যে F সমান R/2, এই সমীকরণটাকে আমি পকেটটা ভিতরে নিয়ে ঘুরে ফেলবো? আমাকে তো জানতে হবে কি এর প্রয়োগটা কোথায়, ঠিক না? তাহলে এই সম্পর্কটা রিলেটেড, মানে এই সমীকরণটাকে ব্যবহার করে
কি কি অঙ্ক হয় সেগুলো আমি কয়েকটা বলে দিচ্ছি। গ্রুপ ডিরও বলে দেবো, মাধ্যমিকেরও বলে দেবো, NMGN-এর তো আমার কোয়েশ্চেন নাই গো। তো দেখো আমি কিছুগুলো কোয়েশ্চেন বলে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো দেখো আমি কিছুগুলো কোয়েশ্চেন তোমাদের বলে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার বা কোয়েশ্চেন পড়েছে। মাধ্যমিক একবার কোয়েশ্চেন এসেছিল, মাধ্যমিক, ঠিক আছে, আর গ্রুপ ডিতে, মাধ্যমিক আর গ্রুপ ডিতে কোয়েশ্চেন এসেছিল যে আমাদের এই যে ফোকাস, দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ, এই দুটা মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কি। দেখো F সমান R/2 তোমাদের ডাইরেক্ট আসতে পারে, বুঝতে পারলে, বা এইটা সমান আমরা কি লিখতে পারি যে F সমান যদি R/2 হয় তাহলে R সমান কি লিখতে পারি, আমি 2F লিখতে পারি। তাহলে আমাদের এইটাও পড়েছে আর এই রূপটাও পড়েছে 2018-তে। এটা গ্রুপ ডির কোয়েশ্চেন, ঠিক আছে, গ্রুপ ডির কোয়েশ্চেন। মাধ্যমিকে এই কোয়েশ্চেনটা এসেছে যে F সমান R/2 এর সমীকরণটা, যে আমাদের কোনো একটা গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কটা কি, তখন বলবো F সমান R/2, বুঝতে পারলে। এরপরে দেখো F সমান R/2 হলো, তো দেখো অঙ্ক আমি পড়ে দিচ্ছি, হ্যাঁ, দেখো অঙ্কটা কি বলেছে, বলছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে। তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে, তাহলে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, তাহলে বক্রতা ব্যাসার্ধ, তাহলে বক্রতা ব্যাসার্ধ মানে কোনটা, আর এর মানটা দিয়ে আছে, তাহলে আর এর মানটা দিয়ে আছে 30 সেমি, বুঝতে পারলে। কি বলেছে যে ফোকাস দৈর্ঘ্য কত হবে, তাহলে ফোকাস দৈর্ঘ্য মানে কি, F সমান মানে F এর মানটা কত বলছে, আমরা কি জানি যে F সমান R/2, F সমান R/2 এই সমীকরণটা আমরা জানি। তাহলে অঙ্কটা আরেকবার পড়ে দিচ্ছি, ভালো করে শোনো, যে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে। তাহলে কিছুই নেই, দেখো ফোকাস দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা কি জানি সূত্রটা, F সমান R/2, তাহলে এখানে আর এর মানটা গিভেন আছে, তাহলে 30, তাহলে এখানে 30 বসিয়ে দেবো, /2 মানে আমাদের 15 সেমি, তাহলে আমাদের F এর মানটা কত হয়ে গেল, 15 সেমি, বুঝতে পারলে। তাহলে এইটা গেলে একটা কোয়েশ্চেন। আচ্ছা দেখো আরেকটা কোয়েশ্চেন বলে দিচ্ছি, হ্যাঁ পড় শোনো, বলছে কোনো উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কোনো উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এর বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ফোকাস দৈর্ঘ্যটা দিয়ে আছে, মানে এইখানে এই অঙ্কটাই আমাদের কি দিয়ে আছে কোয়েশ্চেনটাই, যে ফোকাস দৈর্ঘ্যের মানটা কত দিয়ে আছে না, দর্পণটার ফোকাস দৈর্ঘ্য দিয়ে আছে আমাদের 10 সেন্টিমিটার, তাহলে 10 সেমি। আর কি বার করতে বলছে, এর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, সরি ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, এর বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বক্রতা ব্যাসার্ধ মানে আমাদের আর এর মানটা, তাহলে এর মানটা কত হবে, তাহলে আমরা কি জানি না F সমান R/2, কার মানটা বার করতে বলছে, আর এর মানটা, তাহলে আর সমান কত হবে না, এই 2টা ইয়ার সঙ্গে গুণ হবে, তাহলে আমাদের 2F, F এর মান কত 10, তাহলে বসেন দাও, তাহলে 10 দুগুণে 20 সেমি, এই যে কোয়েশ্চেন। তাহলে এইগুলো আমাদের মাধ্যমিক কোয়েশ্চেনে পড়া, মাধ্যমিক পরীক্ষায়। এরপর দেখো গ্রুপটির কিছুগুলো কোয়েশ্চেন আছে, কি বলেছে, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, হ্যাঁ 2018 কোয়েশ্চেন পড়েছে গ্রুপ ডি। দেখো কি কোয়েশ্চেনটা বলেছে, কোন একটা দর্পণ আছে, তাহলে সেই দর্পণটার আমাদের বক্রতা ব্যাসার্ধের মানটা দিয়ে আছে, বক্রতা ব্যাসার্ধের মানটা দিয়ে আছে 6.2 সেমি। তাহলে কি বার করতে বলেছে, ইয়ার ফোকাস লেন্থ মানে ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্ব মানে F এর মানটা বার করতে বলেছে কত হবে। এইটা আমাদের 2000 মানে গ্রুপ ডির কোয়েশ্চেন, বটে 2018 কোয়েশ্চেনটা পড়েছে। তো দেখো কি করে সলভ করবে, কিছু নাই, আমরা শিখেছি যে F সমান R/2, F সমান R/2, তাহলে F সমান আমরা জানি R/2, কী বার করতে বলেছে F এর মানটা, তাহলে F এর মানটা বের হবে, আর এর মানটা কত বটে না 6.2/2 মানে 3.1,
এত সেমি আছে, এত সেমি, তাহলে আমাদের এটা কত হবে, এত সেমি। এটা 2018 গ্রুপ ডিতে পড়া কোয়েশ্চেন, একদম সহজ জিনিস। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কিছু F=r/2 রিলেটেড অঙ্ক। বুঝতে পারলে? তাহলে আজকের ভিডিও আমরা এতটাই রাখছি। দেখো এর পরের ভিডিওতে আমরা পড়ব যে এই অবতল এবং উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। সবাই কিন্তু ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। কারো যদি একটুকু হলেও মানে কাজে লাগবে বা কাজে লাগলো, তারা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, চলো আজকে এতটাই।